সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব, যেটা এখন সাম্প্রতিক বাংলাদেশে খুবই আলোচিত একটা বিষয়। বিষয়টা হচ্ছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠান করছে, যে নানা বক্তব্য বলছে, এবং সেটা অনেকেই আপত্তিকর মনে করছেন, কিন্তু আমি জিনিসটাকে অন্যভাবে দেখছি। আমি দেখছি, আপনারা দেখবেন ভারতীয় মিডিয়া মূলত বাংলা মিডিয়া, ভারতীয় বাংলা মিডিয়া বেশি সোচ্চার, বাংলা মিডিয়ার যে লোকজন সোচ্চার, তাদের সাথে আমাদের কিন্তু একটা আত্মিক সম্পর্ক আছে। এই কারণে এই মিডিয়ার লোকেরা, ভারতের যত বাঙালি প্রতিষ্ঠিত, বাঙালি নানাভাবে প্রতিষ্ঠিত, তাদের কিন্তু পূর্বপুরুষরা এক সময় কিন্তু এই অংশে ছিলেন। তখন সেটাকে পূর্ববঙ্গ অথবা পূর্ব পাকিস্তান, এই অংশে ছিলেন তারা। তারা ভারতে দেশভাগের সময় তাদের বেশিরভাগ ভারতে চলে গেছেন। এখন যারা আছেন বিভিন্ন মিডিয়াতে, যায় তার জন্ম কিন্তু ভারতে, কিন্তু তাদের নারীর টানটা কিন্তু বাংলাদেশে। পশ্চিমবঙ্গে যারা আছেন, পশ্চিমবঙ্গের বাংলাদেশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই এরকম কয়েকটা জেলা আছে যাদের ভাষা কিন্তু ওই দিকের, নদিয়া, কৃষ্ণনগর, ওই ভাষার টানটা আছে ওখানে। খুলনার বটিয়াঘাটা বলে একটা এলাকা আছে, বটিয়াঘাটার লোকজনের ভাষা বঙ্কিম চট্টোপাধ্যায়ের সাহিত্যে এই ভাষাটা পাওয়া যায়। যেমন আমি চুকনগরে একটা এলাকায় একবার রিপোর্ট করতে গেলাম। চুকনগর হচ্ছে একটা ট্রেজিক একটা এলাকা বাংলাদেশের। 71-এ হিন্দু জনগোষ্ঠী, বিশাল একটা জনগোষ্ঠী, চুকনগর হয়ে ভারতে যাচ্ছিলেন। চুকনগরে ওইখানে ঘেরাও করে প্রায় 10,000 লোককে ওইখানে মেরে ফেলে পাকিস্তানিরা। বড় একটা গণহত্যা সেটা। এবং আমি যখন চুকনগরে বেঁচে গেছেন এমন কিছু মহিলা, বয়স্ক মহিলা, ওদের সাথে কথা বলছিলাম, তখন আমি বললাম যে লোকজন মেরে ফেললো, তখন কি ঘটলো ওই এলাকাতে। আমাকে বললো কি জানেন, বললে, জলে গন্ধ হইল, মৎস্য মরিল, সে কথা ভাবিলে ধরে থাকে কি প্রাণ। আমার বঙ্কিমের উপন্যাসের কথা, আমার বঙ্কিমের লেখা এই ল্যাঙ্গুয়েজটা ছিল। কারণ বঙ্কিম ছিলেন খুলনার ম্যাজিস্ট্রেট ছিলেন এক সময়। তো চুকনগর মানুষের ভাষা কিন্তু, ওই এলাকার ভাষা কিন্তু এরকম বঙ্কিম সাহিত্যে আছে। সেটা ভারতীয় মিডিয়া বাংলাদেশের প্রতি বিরূপ কেন হঠাৎ করে, অনেকে বিরূপ মনে করছে। বিরূপের একটা বিষয়টা হচ্ছে, বড় দেশ সারা পৃথিবীতে, বড় যেমন আমরা যদি ভারতের জায়গায় থাকতাম, আমরা কি করতাম? একটা কমন সাইকোলজি হচ্ছে, বড়রা ছোটদের অনুগত রাখতে চায়, পছন্দ করে। এটা সাইকোলজি। যেমন আমেরিকা, মনে করেন আমেরিকার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, কিন্তু আমেরিকা ওখানে বসেই বাংলাদেশের মতো দেশকে নিয়ন্ত্রণ করতে চায়। কারণ আমরা একটু রয়েসে কথা বলে আমেরিকার সাথে, আমরা আমেরিকা যেতে চাই। আমেরিকার ভিসা পেলে অনেক ভালো লাগে, আমেরিকায় সেটেল হতে পারলে আমাদের অনেকের ভালো লাগে, আমেরিকা যেতে চাই। সেই বিষয়টাকে আমরা অন্য আমেরিকা যদি আমাকে ডোমিনেট করার চেষ্টা করে, ও তো অন্যভাবে খারাপভাবে দেখি না, ভারতকে খারাপভাবে দেখি। এই কারণে এখানে কিন্তু অনেক মনস্তত্ত্ব কাজ করে। এটা অনেক কিছুর মাঝে একটা সাম্প্রতিক একটা দৃষ্টিভঙ্গিও আছে। দৃষ্টিভঙ্গিটা এই যে, আমরা একটা মুসলিম প্রধান দেশের মানুষ, ভারত একটা হিন্দু প্রধান দেশ। হিন্দু সাইকোলজি সে যেমন ওন করে, আমরা মুসলিম সাইকোলজি আমাদের মাঝে কাজ করে সেটা। আর ভারতের আমি মাঝে মাঝে একটা মজার কথা বলি সবাইকে, সাইকোলজিটা এমন, মনে করে বাংলাদেশের যে কোনো মানুষ অস্ট্রেলিয়া যদি বাড়ি কিনে, সেটা খুব একটা আপত্তিকর মনে হয় না। কিন্তু বাংলাদেশ কোনো মানুষ যদি ভারতে বাড়ি কিনে, এটা খুবই অন্যভাবে দেখা হয়। সেটা ভারতীয় মিডিয়া সাম্প্রতিককালে যে একটু বিরূপ বাংলাদেশের প্রতি, বড় একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের সাথে তো 71-এর
একাত্তরের আগে পরে একটা চমৎকার সম্পর্ক ভারতের সাথে। নানাভাবে আমরা ভারতের কাছে ঋণী হচ্ছে এই কারণে প্রায় 1 কোটি মানুষ, 1 কোটি শরণার্থীকে তারা তখন আশ্রয় দিয়েছিল। এবং এই মানুষগুলা ভারত আমাদের শুধু আশ্রয় দেয় নাই, ভারত আমাদের প্রশিক্ষণ দিয়েছে, ভারত আমাদের অস্ত্র দিয়েছে। এভাবে আমি যুদ্ধ করেছি ভারতের সহায়তায়, পাকিস্তানিদের আমি পরাস্ত করেছি এবং আমার দেশটাকে স্বাধীন করেছি। এভাবে ভারতের সাথে একটা সম্পর্ক, একটা রাজনৈতিক সম্পর্ক, বিশেষ একটা সম্পর্ক তৈরি হয় 71 সালে। সেই ভারতের মাঝে একটা আমি ঘটনা বলি। আমি একবার ত্রিপুরাতে গেলাম 71-এ আগরতলা খুঁজতে। 71-এ কলকাতা, 71 আগরতলা দুটো ভূমিকা ছিল। কলকাতায় আমাদের প্রবাসী সরকার, যেটা তাজউদ্দিন আমাদের নেতৃত্বে প্রবাসী সরকার ছিল, কলকাতায় ছিল সেটা। এবং কলকাতায় বলে 71-এ কলকাতা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটাল। আর সামরিক ক্যাপিটাল বলে আগরতলাকে। আপনার যত যোদ্ধা আমাদের জিয়াউর রহমান, কর্নেল তাহের পাকিস্তান থেকে এসে জয়েন করে, খালেদ মোশাররফ, অনেক বড় বড় জেনারেল ওসমানী, এরা কিন্তু আগরতলায় প্রথম যান। আগরতলাতে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটা বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র যেটা বলা হয়, এটা কিন্তু 10ই এপ্রিল আগরতলা সার্কিট হাউসে একটা মিটিং এ এটা তৈরি হয়েছিল। এই ঘোষণাপত্র সেখানে করা হয় এবং সেদিনই কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় এটা প্রচার করা হয়, বাংলাদেশের ঘোষণাপত্র তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ তৈরি হচ্ছে। সেই ঘোষণাপত্রটা পরে মুজিবনগরে, মেহেরপুরের তখন ওই জায়গাটার নাম ছিল বৈদ্যনাথ তলা, সে আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেয়। তখন কিন্তু সেখানে সেই ঘোষণাপত্র অনুসারে বাংলাদেশ প্রবাসী সরকার গঠন করা হয়েছিল। সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের যুদ্ধটা হয় এবং বাংলাদেশের সংবিধান যখন রচনা করা হয়, এই ঘোষণাপত্র সেখানে অঙ্গীভূত করা হয়। আজকে বাংলাদেশে হঠাৎ করে মুজিববাদ বলে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু এইভাবে কিন্তু স্বাধীনতা বা ছাত্রলীগের বিভক্তির সময়টা হতে আলোচনা ছিল। এটা অনেকদিন কোনো আলোচনায় ছিল না মুজিববাদের বিষয়টা। কারণ হচ্ছে যে মুজিববাদের যে 4টা যে বিষয়টা যে ছাত্রলীগ বলেছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টা স্তম্ভ কিন্তু মুজিববাদ হিসেবে বলার আগে আমাদের প্রবাসী সরকার প্রবাসী রাষ্ট্রের মূল ভিত্তি হিসাবে এটা গ্রহণ করেছিল। সেই আলোকে রাষ্ট্রটা পরিচালনা হচ্ছিল এবং 72-এর সংবিধানের সময় এই বিষয়টাকে অঙ্গীভূত করা হয়। কাজেই মুজিববাদ আপনি যদি নিকৃষ্ট মনে করেন, আপনি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের 72-এর সংবিধান আমরা পেয়েছিলাম, সে জায়গায় আঘাত করা হয়। এটা অন্য একটা মতলব আছে, কুমতলব, রাজনৈতিক কুমতলব, যেটা আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য আদর্শকে আঘাত করে পাকিস্তানিদের পক্ষ নিয়ে। সেটা কেন এটা করা হচ্ছে সেটা আরো বিশ্লেষণ হবে এবং ইতিহাসে এটা নিন্দিত হবে। বাংলাদেশের ইতিহাসে এটা গ্লোরিফাই হওয়ার কোনো কারণ নেই। এই কারণে প্রতিটা দেশের, প্রতিটা জাতির সবচেয়ে বড় একটা রাজনৈতিক ঘটনা থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই ঘটনার মতো বড় ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। কিন্তু এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই মুক্তিযুদ্ধের স্বাধীন পতাকা সহ আমাদের স্বাতন্ত্র বৈশিষ্ট্য, আজকে আমরা অস্ট্রেলিয়াতে আছি, বাংলাদেশি পরিচয়, আমাদের আইডেন্টিটি বাংলাদেশ, এই আইডেন্টিটি আমরা পেয়েছি 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই আইডেন্টিটি যদি না থাকতো, আমরা কিন্তু এখানে পাকিস্তানিদের মতো থাকতাম। এবং পাকিস্তানিদের যে সামাজিক অমর্যাদা, যেটা আমরা জানি আশেপাশে মানুষের কাছে, ওই দেশটার কোনো মর্যাদা নেই মানুষের কাছে। আমরা সেখান থেকে খুব ভালো একটা অবস্থায় আছি। আমাদের দেশটা খুবই মর্যাদার জায়গায় আছে পৃথিবীতে। আমাদের শ্রমে ঘামে, আমাদের ঐতিহ্যে আমরা বাঙালি, বাংলাদেশি, এই অর্জনটা আমরা 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি। ভারতীয় মিডিয়ার সেন্টিমেন্ট যেটা, যে কারণে তারা বেশি বাংলাদেশ নিয়ে বাইটিং করে যাচ্ছে। বাইটিং এটার মূল একটা ব্যাপারটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীকে আক্রমণ করা। বা বাংলাদেশের বাস্তবতা হচ্ছে
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় শপথ ছিল আমাদের একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। সেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা থাকবো বাংলাদেশটায়। এর জন্য তখনকার যে পোস্টার ছিল আপনারা খেয়াল করবেন, ৭১-এর পোস্টার, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, এমন একটা আবেদন থেকেই কিন্তু আমরা বাংলাদেশটা তৈরি করেছিলাম। সেই দেশটা স্বাধীন দেশে এসে সেই মুক্তিযুদ্ধের ইয়েটা আর থাকে নাই। মুক্তিযুদ্ধ থাকে নাই হচ্ছে আমরা আমাদের সংবিধানকে আমরা পরিবর্তন করেছি নানাভাবে। সংবিধানে আমরা বিসমিল্লাহ সংযোজন করেছি, সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন করেছি। এইভাবে কিন্তু আমরা আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধানটা হারিয়ে ফেলেছি। আমাদের সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মনিরপেক্ষতা বলা হয়েছে সংবিধানে, কিন্তু আমাদের রাষ্ট্রধর্ম যেটা ছিল তারপরে সংবিধানে যে বিসমিল্লাহ, এগুলো আমরা কিন্তু ইয়ে করতে পারিনি। নানা ধর্মীয় ইস্যুতে সেটাকে হাত দেওয়ার চিন্তা করে নেই। তারপরও বাংলাদেশটাকে আমরা ধর্মনিরপেক্ষ অবস্থায় নিতে পারিনি। বাংলাদেশ কোন অবস্থায় অবস্থান নিয়েছে তা আজকে বাংলাদেশ প্রমাণ করে। আজকে যারা ক্ষমতা দখল করেছে তারা ঘোষণা দেয় যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হলো, আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। এই একটা গৌরবের সাথে ঘোষণা দেয় এটা। তা ভারত হচ্ছে আমাদের ৭১-এর জন্মবন্ধু দেশ আমার, তার কারণে তার সহযোগে আমরা দেশ স্বাধীন করেছি। আর পাকিস্তান হচ্ছে আমার জন্মশত্রু। আমি হঠাৎ করে জন্মবন্ধুকে দূরে ঠেলে দিয়ে জন্মশত্রুকে কাছে টেনে নিচ্ছি, কাজে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হবার কথা নয়। বিশ্বকে হিন্দু জনগোষ্ঠী এখানে নানাভাবে আক্রান্ত, শুধু আজকেই হঠাৎ করে যে আক্রান্ত হয়েছে তা না, নানাভাবে বাংলাদেশে যখনই কোনো নির্বাচন এসেছে বা রাজনৈতিক পরিবর্তন হয়েছে তখনই একটা হিন্দু জনগোষ্ঠীকে আক্রমণ করা হয়েছে। এবং আক্রমণের লক্ষ্য ছিল অনেক বড় ছিল, যে ওদেরকে ভয় দেখালে ওরা চলে যাবে, ভারতে চলে যাবে, ওদের জমি জমা আমরা সস্তায় বিক্রি করে যাবে, আমরা কিনবো, এমন একটা টার্গেট থাকে সবসময়। এবারই প্রথম কিন্তু অন্য একটা ঘটনা ঘটলো বাংলাদেশের সনাতনী মঞ্চের ব্যানারে সারা বাংলাদেশে যে প্রোগ্রামগুলো হচ্ছিল, সমাবেশগুলা, মিছিলগুলা, সেখানে এই প্রথম হিন্দু ছেলেমেয়েরা বোল্ডলি বলছিল এটা আমার জন্মভূমি, তুমি যতই ভয় দেখো না কেন আমি এখান থেকে যাবো না। আমি কেন যাব? আমার জন্মভূমি থেকে আমি যাব না। এই যে বিষয়টা কিন্তু বাংলাদেশে প্রথম দেখা গেল। এটা কিন্তু বাংলাদেশে যারা ধর্মীয় সাম্প্রদায়িকতা চলানোর চেষ্টা করেন তাদের জন্য ভয়ের বিষয়ে দাঁড়ালো। এর জন্য এই আন্দোলনের নেতা যে তাদের যে চিন্ময় প্রভু, একটা সন্ন্যাসী, তাকে অ্যারেস্ট করেছে, তারা গ্রেপ্তার করেছে, যাতে এই সমাবেশগুলো না হয়। আপাতত তারা সফল এই কারণে সমাবেশগুলো হচ্ছে না। এই যারা তাকে আটক করেছে, গ্রেপ্তার করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন। এবং প্র্যাকটিক্যালি হচ্ছে এই মামলার কারণে এই আজকে জামিন পাচ্ছে। বাংলাদেশে জেলখানায় যত সন্ত্রাসী ছিল, যত ধরনের ধর্ম উগ্রবাদী ছিল, তারা সবাই মুক্তি পেয়ে গেছেন। বা শিশু সন্ত্রাসী যারা কেউ এখন জেলখানায় নেই। বাংলাদেশে এই ষড়যন্ত্রমূলক যে ক্ষমতার পরিবর্তন হয়েছে 5ই আগস্ট, এর আগে নরসিংদী জেলখানায় হামলা চালিয়ে যত জঙ্গি ছিল সবাইকে মুক্ত করা হয়েছে। বাংলাদেশে পুলিশ স্টেশন প্রায় সবগুলোতে আক্রমণ করা হয়েছে, সে অস্ত্রগুলো লুট হয়েছে, সে অস্ত্রগুলো উদ্ধার হয়নি। বাংলাদেশে গণভবনে যখন মানুষকে ঢুকিয়ে দেয়া হয়, গণভবনে লুটপাট করা শুরু করা হয়, গণভবনে SSF সহ বিভিন্ন বাহিনীর যত অস্ত্র ছিল সব অস্ত্রগুলোকে লুট করা হয়েছে। এই অস্ত্রগুলা গিয়েছে কাদের হাতে? সেই চরমপন্থীদের হাতে, সেই জঙ্গিদের হাতে। কিন্তু তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ওয়াজ করছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। কিন্তু চিন্ময় প্রভুর মতো একজন সন্ন্যাসী, তাকে জামিন দেওয়ার আজকে জানুয়ারি মাসের 2 তারিখ আজকে শুনানি ছিল, আজকে তাকে জামিন দেওয়া হয় নাই। জামিন যে দেয়া হয় নাই,
এটা একটা ভারতীয় মিডিয়ার যে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণার একটা অংশ এটা। কারণ তারা, যেমন আমরা মনে করেন আমরা বাংলাদেশে মুসলিম প্রধান দেশের মানুষ, ফিলিস্তিনে কোনো ঘটনা ঘটলে এটা আমাদের আন্দোলিত করে, ফিলিস্তিন গাজায় যে গণহত্যা এটা আমাদের আন্দোলিত করে। ঠিক তেমন ভারতের যে মানুষগুলা যারা ধর্ম যাদের হিন্দু, তাদের হিন্দু নেতা এখানে বন্দি, বাংলাদেশ রাষ্ট্র তার বিপক্ষে দাঁড়িয়েছে, এটা একটা ইস্যু। এই ইস্যু কেন বাংলাদেশ সরকারের মতো এটা কন্টিনিউ করছে সেটা বোধগম্য না হতো। এটাই তাদের রাজনীতি বা এটাই হতো তাদের পাকিস্তান প্রীতির প্রকাশ ঘটনার জন্য এই ধরনের অবস্থান নেয়া। কিন্তু এই অবস্থানগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য পক্ষে যাচ্ছে না। পক্ষে যাচ্ছে না এই কারণে বাংলাদেশের মানুষ নানা কারণে ভারতে যায়। ভারতে যায় হচ্ছে চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, শপিং এর জন্য যায়, আজমিরে যায়, পর্যটনও গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন অংশে যায় বাংলাদেশের মানুষ। প্রতি বছর বাংলাদেশের 16 থেকে 18 লক্ষ মানুষ ভিসার মাধ্যমে ভারতে যায়। এই যাওয়া আসার মাধ্যমে মানুষগুলো, গরিব মানুষগুলো উপকৃত হয়। উপকৃত এই কারণে এই মানুষগুলা সিঙ্গাপুর, ব্যাংককে গিয়ে চিকিৎসা করতে পারে না। তার জন্য ভারতের চিকিৎসা তুলনামূলকভাবে সস্তা। ভারতে যায় সে, তারপরে ভারতের পণ্য, আমাদের ধরেন উৎপাদন অনেক বেড়েছে, কৃষি, আমাদের ধান, চাল, আমাদের সবজি, আমাদের মাছ, সবকিছু আমাদের কিন্তু গত 15 বছরে ব্যাপক উন্নতি ঘটেছে। তারপরও আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় এটা কিন্তু এমন কোনো আহামরি না। আমাদের প্রতিটি উৎপাদনে, প্রতিটি সরবরাহে আমাদের ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণের জন্য আমরা ভারত থেকে চাউল আমদানি করি, পেঁয়াজ আমদানি করি, মশলা আমদানি করি, নানা কিছু আমরা আমদানি করি। আমাদের গার্মেন্টস পণ্য, যেটা গার্মেন্টস পণ্যের অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট, সুতা, তুলা, নানা কিছু আমরা ভারত থেকে আমদানি করি। কিন্তু এই ভারতের বাজার থেকে মনে করেন আমাদের এখানে এই আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থক যত নেতা আছেন বা সমর্থকদের যত মুরগির ফার্ম ছিল, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো লুটপাট করা হয়েছে। এত করে আমাদের ডিমের বাজারে ক্রাইসিস দেখা দিল। এই ডিমটাও আমরা সস্তায় ভারত থেকে আনতে আনতে হয়েছে আমাদের। আমরা আলু আনতে হয় ভারত থেকে। আমাদের ভারতে পেঁয়াজ না আসলে আমাদের পেঁয়াজের বাজারটা ওলটপালট হয়ে যায়। এই পণ্যগুলো আমরা অন্য দেশ থেকে আনতে পারি। অন্য দেশের যে দূরত্ব, এটার কস্ট গুলা, আমদানি খরচটা অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের কিন্তু দামটা বেশি পড়ে। কিন্তু কম দামে আমরা ভারত থেকেই পণ্যগুলো আনতে পারি। কিন্তু বাংলাদেশ সরকার এই যে বিষয়গুলো জিইয়ে রাখতেছে, চিহ্ন প্রভুকে ছেড়ে দিলে কি হবে, কি ক্ষতি হবে বাংলাদেশে? বাংলাদেশ কি ভারতের কররাজ্য হয়ে যাবে? বাংলাদেশ কি এত দুর্বল একটা দেশ? বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন একটা দেশ। বাংলাদেশ ভারতীয়দের সমর্থনে স্বাধীন। কিন্তু ভারতের আমরা অ্যাপ্রোচ দিয়ে, বন্ধুত্ব দিয়ে কত কিছু জয় করতে পারি। এই জয়গুলা, এই আরেকটা ইস্যু দাঁড় করানো হয়েছে, শেখ হাসিনাকে কেন ভারত আশ্রয় দিয়েছে। আরে বাবা, মানুষ যখন সমস্যায় পড়ে তখন তো যায় হচ্ছে সেইখানে যেখানে সে নিরাপদ বোধ করবে। আপনি যদি নিরাপদ, জেনারেল জেনারেল মঈন, ফখরুদ্দিন আহমদ, 111-এর কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, ওরা চলে গেছেন আমেরিকাতে। ওদের যদি মনে করতেন নিরাপদ হবে ভারত, ভারতে যেতেন সেটা। কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গিয়ে সেখানে নিরাপদ আশ্রয় রেখে এসেছে। বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উনি গেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে উনাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সে 7 জন কর্মকর্তা গিয়েছিলেন, সাথে তারা ফেরত এসেছেন। এটা তো, এগুলো তো কোনো গোপন বিষয় না। আপনি তাকে রেখে এসেছেন, কি কারণে রেখে এসেছেন, কেন আপনার সাথে 7 জন অফিসার পাঠালেন, এগুলো আপনার তো নিজেরা বলতে পারেন। এই বিষয়গুলোকে জটিল করা হচ্ছে। আর ভারত
আমাদের যেহেতু একটা বন্ধু রাষ্ট্র, হঠাৎ করে বন্ধু না তো, আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু, একাত্তরের বন্ধু, নানাভাবে বন্ধু। সে যেমন আমি যেমন অর্থনৈতিক নানা কারণে তার উপর নির্ভরশীল, সেও নানা নানাভাবে আমার উপর নির্ভরশীল হচ্ছিল। সেই পর্যায়গুলোকে আমরা স্থবির করে দিয়েছি। এইটা আমাদের ভালো হচ্ছে না। আর ভারতীয় মিডিয়াকে জয় করব আমরা আমাদের আমাদের বন্ধুত্ব দিয়ে, আক্রোশ দিয়ে নয়। ভারতীয় আগরতলার একটা ঘটনা বলি আপনাদের। আগরতলায় ত্রিপুরাতে ৭১-এ ১৪ লক্ষ মানুষ, সরি ১১ লক্ষ মানুষ ছিলেন আগরতলা, ত্রিপুরার জনসংখ্যা ৭১-এ ১৪ লক্ষ শরণার্থী গিয়েছিল আগরতলায়। আগরতলায় এমন কোনো বাড়ি নেই যেখানে একজন শরণার্থী ছিল না বাংলাদেশের। এত এবং আগরতলার মানুষের ভাষাগুলা আপনার কুমিল্লা নোয়াখালী অঞ্চলের ভাষা। কুমিল্লা নোয়াখালী অঞ্চলের লোকগুলোই কিন্তু 47-এ ওই অঞ্চলে গেছেন, আগরতলা গেছেন। এমন মানুষগুলো এত আন্তরিক মানুষ। তখনও বাংলাদেশের সাথে ট্রানজিট এগুলো আমি 97-এর কথা বলছি। 97-এ যখন আগরতলা গেলাম, বাংলাদেশের সাথে এই সম্পর্কগুলো ছিল না, ট্রানজিটও হয় নাই, কোনো কিছু হয় নাই তখন। তো আমি তাদেরকে ৭১-এর গল্পগুলো যখন শুনতাম, এত এত তাদের এত আমাদের জন্য এত ত্যাগ, এত কিছু তাদের। তা আমি তাদের বলতাম, তারা কিন্তু যেহেতু ট্রানজিট নাই, তাদের কলকাতা যেতে অনেক ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে কলকাতা যেতে। অথচ যদি বাংলাদেশের ভেতরে যেতে পারতো, অনেক অল্প সময়ে চলে যেতে পারতো। তো আমি তাদেরকে অনেকে বলতাম যে আপনি বললেন, আমি লিখবো বাংলাদেশ পত্রিকায় যে তোমাদের ৭১-এ আমরা অনেক কিছু করেছি তোমাদের জন্য, তুমি আমাদের একটা পথ দাও, একটা ট্রানজিট দাও আমাদেরকে। তো এমন ইয়েতে বলতাম। ওরা কিন্তু জোর দিয়ে বলতো না, হ্যাঁ, এমন বলতো যদি দেন দাদা খুব উপকার হয়, খুব বিনীতভাবে বলতো সেটা। তাদের এত বিনীত মানুষগুলা, সে মানুষগুলা কেন আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা হবে? এমন সম্পর্ক আমাদের, এত মধুর সম্পর্ক, সেই সম্পর্কটা কেন এই পর্যায়ে পৌঁছবে? আত্মজিজ্ঞাসাগুলো আমাদের দরকার। আমাদের এখানে কিন্তু উস্কানি হচ্ছে, নানা রকম উস্কানি হচ্ছে। আমাদের এখানে ভারত সীমান্তে গিয়ে মিছিল হচ্ছে, ঢাকা থেকে লং মার্চ হচ্ছে, চলো চলো দিল্লি চলো, এই ধরনের স্লোগান হচ্ছে। এদের উস্কানি, এগুলার কোনো ফলাফল নেই। কিন্তু ফলাফল নেই এই কারণে আমার আমার এগুলো আমার কাজ না। আমাদের অনেক কাজ আছে, সেটা আপনি খেয়াল করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে খেয়াল করবেন, কিন্তু প্রশিক্ষণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। আজকে আমি একটা পোস্টে দেখলাম, রাজারবাগ পুলিশ লাইনে কিছু বেসামরিক লোকজনের প্রশিক্ষণ হচ্ছে। এর আগে একদিন ফেসবুকে একটা পাতা দেখলাম, যে পাতায় তারা ঢাকা ইউনিভার্সিটির শরীরচর্চা কেন্দ্র যেটা, ওই জায়গাতে একটা টাইম দেয়া, অমুক টাইমে এই বয়সের ছেলেমেয়েরা যাওয়ার জন্য সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই প্রশিক্ষণগুলো কেন? বাংলাদেশের সাথে তো কারো যুদ্ধ হচ্ছে না ইদানিং। তো কিন্তু যারা এগুলা অর্গানাইজ করছে, তাদের মনে মনে তারা হয়তো ভারতের সাথে যুদ্ধ হবে বাংলাদেশে, সেখানে মানুষকে এঙ্গেজ করে সেটা। এগুলা খুবই হাস্যকর ব্যাপার। আমাদের পৃথিবীতে অনেক কাজ আছে, আমরা অনেক দেশে যাই, আমরা প্রায় ১ কোটি মানুষ সারা পৃথিবীতে এখন ছড়াই আছি। ১ কোটি মানুষ আমরা পড়তে যাই, আমরা কাজে যাই, নানাভাবে যাই, আমরা কাজ করি, রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, সেগুলোর মাধ্যমে আমাদের পরিবারগুলো ভালো আছে। হুম, যেমন ভারতে যে যাওয়া আসা করি, বিজনেস আছে আমাদের, নানা কিছু আছে। ভালো সম্পর্কের মাধ্যমে এগুলো ভালো হয়। উম, সম্পর্ক খারাপ করলে আমাদের ক্ষতি, আমাদের গরিব মানুষের ক্ষতি। এই বিষয়গুলো আমরা যত তাড়াতাড়ি ভাববো, আমাদের নেতারা যত বেশি ভাববেন, তত আমাদের যে মঙ্গল। আরেকটা বিষয় হচ্ছে আহ সম্পর্ক ভাবে আপনার সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো, আপনি পাকিস্তানটা বলছে আপনার ভিসা লাগবে না। আপনার হঠাৎ করে মনে হলো রেডিওতে উর্দু ভাষা অনুষ্ঠান করা দরকার, হঠাৎ করে মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু শিক্ষার ক্লাস বাড়ানো দরকার। এগুলো আপনি করতে পারেন, আমরা সব ভাষা শিখবো। কিন্তু আমাদের মূল যে প্রতিবেশী তো বদলানো যায় না। পাকিস্তানকে এখানে এখানে তুলে এনে ভারত সীমান্তে বসানো যাবে না।
আমাদের সম্পর্কগুলো ভালো রাখতে হবে। ভালো রাখতে গেলে, না রাখলে, আমরা যদি এগুলো উস্কানি দেই, আমাদের অনেক বিপদ হবে। বিপদটা কি জানেন? উস্কানির বিপদটা হচ্ছে, মনে করেন ভারতের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। ভারত তার আকাশ সীমা বাংলাদেশের জন্য বন্ধ করে দিল। আকাশ সীমা ৭১-এ এটা হয়েছিল। ৭১-এ তখন ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে যেহেতু ভারতের উপর দিয়ে যাওয়া যায় না, তখন বঙ্গোপসাগর হয়ে শ্রীলঙ্কা হয়ে যাওয়া আসা করতে হতো তখন। এবং এখন যদি সেটা হয়, তখন বাংলাদেশের মানুষ যে বিদেশে যায়, অস্ট্রেলিয়া থেকে মনে করেন আমি বাংলাদেশে যাওয়া আসার বিমান ভাড়া আমার কিন্তু $১২০০ মধ্যে। যদি ভারতের উপর দিয়ে এই পথটা আমার যদি বন্ধ হয়ে যায়, অন্যদিকে হয়, এই বিমান ভাড়াগুলা আমার বেড়ে যাবে। এগুলো আমার গরিব মানুষের ক্ষতি হবে। কারণ উস্কানির বাইরে আমাদের চলতে হবে। এবং ভারতীয় মিডিয়ার লোকজন আমাদের বন্ধু মানুষ, এরা কেউ শত্রু মানুষ না। তাদেরকে আমাদের আস্থায় আনতে হবে। আমরা আস্থায় আনলে ভালো থাকবো, আর উস্কানিতে গেলে আমাদের ক্ষতি হবে। এটাই সবাইকে মনে করে দিলাম। সবাই একবার ভাববেন, চিন্তা করবেন। জয় বাংলা।